আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাপানিজ মিন্নানো নিহঙ্গ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গ্রামারের রুলসগুলো শিখব। দ্বিতীয় অধ্যায়ে মোট ৮টি রুলস রয়েছে। ৮টি রুলস থাকলেও এর ভিতরে বেশিরভাগ রুলস খুবই ছোট ছোট এবং সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে গ্রামারের এই ক্লাসটা করার আগে অবশ্যই আপনারা এই অধ্যায়ের শব্দার্থগুলো পড়ে নেবেন। শব্দার্থ আয়ত্তে না থাকলে আপনার এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। আমি আপনাদের শব্দার্থ পড়ার জন্য একটা পিডিএফ শেয়ার করে দিয়েছিলাম। যদি কেউ পিডিএফটা না পেয়ে থাকেন কমেন্ট করবেন, প্রয়োজনে আবার শেয়ার করে দিব। এবং আপনাদের আজকে এই গ্রামার পড়ানোর জন্য আমি একটা পিডিএফ তৈরি করে রেখেছি। এই পিডিএফে দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা গ্রামারের রুলসের বিস্তারিত ব্যাখ্যা উদাহরণসহ লেখা আছে। যদি এই পিডিএফটাও আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আমরা দ্বিতীয় অধ্যায়ের একবারে প্রথম যে রুলসটা আছে গ্রামারের সেটা দেখি চলেন। প্রথম রুলসটা হচ্ছে বস্তুকে নির্দেশ করার জন্য করে সরে আরে ব্যবহার করা হয়। কোনো একটা বস্তু সেটাকে নির্দেশ করার জন্য বা ইন্ডিকেট করার জন্য করে সরে আরে ব্যবহার করা হয়। করে অর্থ এটা, সরে অর্থ ওটা, আরে অর্থ ওইটা। করে সরে আরে এটা ওটা ওইটা। করে সরে আরে এটার অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কখন করে ব্যবহার করবেন, কখন সরে ব্যবহার করবেন, কখন আরে ব্যবহার করবেন। আসেন আমরা বিষয়টা একটু ক্লিয়ার হই। যেহেতু করে সরে আরে এটা বস্তুকে নির্দেশ করবে, এই জন্য যখন কোনো বস্তু নিয়ে কথা হবে, যিনি কথা বলবেন তিনি বক্তা এবং যিনি শুনবেন তিনি হবেন শ্রোতা। যিনি কথা বলবেন বস্তুটা যদি সেই বক্তার কাছে থাকে তখন আমরা সেখানে ব্যবহার করব করে। যদি বস্তুটা শ্রোতার কাছে থাকে, মানে যিনি কথা শুনতেছে তার কাছে থাকে, তখন আমরা সেখানে সেই বস্তুটাকে ইন্ডিকেট করার জন্য ব্যবহার করব সরে। যদি বস্তুটা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে থাকে তখন সেই বস্তুটাকে ইন্ডিকেট করার জন্য আমরা ব্যবহার করব আরে। তাহলে সহজ কথা, যখন কোনো বস্তু নিয়ে কথা হবে, যিনি কথা বলবেন বস্তুটা তার কাছে থাকলে আমরা করে ব্যবহার করব, যিনি কথা শুনবেন বস্তুটা তার কাছে থাকলে আমরা সরে ব্যবহার করব। আর যদি বস্তুটা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে থাকে তখন আমরা সেই বস্তুটাকে নির্দেশ করার জন্য আরে ব্যবহার করব। আমরা বিষয়টা ছবি থেকে দেখার চেষ্টা করি, তাহলে আরও ক্লিয়ারলি বুঝব। দেখেন এখানে লেখা আছে করে, করে মানে এটা, সরে, সরে মানে হচ্ছে ওটা, আরে, আরে মানে হচ্ছে ওইটা। তিনটা ছবি আছে এখানে দেখেন। প্রথম ছবিতে দুইজন ব্যক্তি এই ব্যাগটা নিয়ে কথা বলতেছে, দ্বিতীয় ছবিতেও দুইজন ব্যক্তি ব্যাগ নিয়ে কথা বলতেছে, তৃতীয় ছবিতেও ব্যাগ নিয়ে কথা বলতেছে। তো দেখেন প্রথম ছবিতে যিনি কথা বলতেছে ব্যাগটা তার কাছে আছে, যেহেতু বক্তার কাছে ব্যাগটা আছে এই জন্য আমরা এখানে ব্যবহার করছি করে। দ্বিতীয় ছবিটা খেয়াল করেন, দ্বিতীয় ছবিতে প্রথম ব্যক্তি উনি হচ্ছে বক্তা, ব্যাগটা ওনার কাছে নেই, যিনি কথা শুনতেছে তার কাছে আছে, যেহেতু বস্তুটা শ্রোতার কাছে আছে এই জন্য আমরা ওই বস্তুটাকে নির্দেশ করার জন্য ব্যবহার করব সরে। আর তৃতীয় ছবিটা খেয়াল করেন, ব্যাগটা বক্তার কাছেও নাই শ্রোতার কাছেও নাই, দুজনের কাছ থেকে দূরে আছে, এই জন্য আমরা ওই বস্তুটাকে নির্দেশ করার জন্য এখানে ব্যবহার করতেছি আরে। করে সরে আরে এটা ওটা ওইটা। বক্তার কাছে থাকলে করে, শ্রোতার কাছে থাকলে ব্যবহার করব সরে, এবং বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে যদি দূরে থাকে তখন আমরা ব্যবহার করব আরে। এই হচ্ছে আমাদের করে সরে আরের ব্যবহার। এখন নিচ থেকে যদি আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণে যাওয়ার আগে এই করে সরে আরে এটা ব্যবহার করার একটা স্ট্রাকচার আছে, আমরা সেটা একটু দেখে নিই। দেখেন করে সরে আরে যে কোনো একটা বসতে পারে, করে সরে আরে বসার পর এটার সাথে বসবে ওয়া। এটা হচ্ছে হা, কিন্তু পার্টিকেল হিসাবে বসলে তখন এটার উচ্চারণ হয় ওয়া, এখানে পার্টিকেল হিসাবে বসছে। তাহলে করে সরে আরে এটার পরে বসবে ওয়া, এরপর একটা নাউন আসবে, এরপর শেষে দেশ বসবে অথবা দেশকা বসতে পারে বাক্যের প্রয়োজন অনুযায়ী। এখানে আমরা এই পুরো স্ট্রাকচারটা যদি মনে না রাখি তাতেও অসুবিধা নেই, কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে করে সরে আরে এরপরে ওয়া বসবে, করে সরে আরে তারপর কি বসবে ওয়া বসবে, মাস্ট, এটা বসাইতেই হবে। যদি আমরা উদাহরণ দেখি, দেখেন করে ওয়া এটা হয়, করে মানে এটা, ওয়া মানে হয়, ওয়া তা শিনো আমার, ওয়া তা শি মানে আমি, আর এই নো মানে র বা এর, ওয়া তা শিনো আমার কাবান দেশ,
কাবান মানে ব্যাগ, আর এই দেশের কোনো অর্থ নেই। করে ওয়া এটা হয় ওয়াতাশিনো কাবান দেশ, আমার ব্যাগ। দ্বিতীয় উদাহরণটা দেখেন, সোরে ওয়া, ওটা হয়, সোরে মানে ওটা, ওয়া মানে হয়, সোরে ওয়া ওটা হয় পেন দেশ, পেন মানে পেন বা কলম, সোরে ওয়া পেন দেশ ওটা হয় কলম। আরে ওয়া ওইটা হয়, আরে ওয়া ওইটা হয় নান, নান মানে কি, দেশকা, দেশকা দিয়ে প্রশ্ন বোঝায়, তাহলে আরে ওয়া নান দেশকা ওইটা হয় কি। খেয়াল করেন প্রথম বাক্যে কোরের পরে ওয়া আছে, দ্বিতীয় বাক্যে সোরের পর ওয়া আছে, আর তৃতীয় বাক্যে আরের পর ওয়া আছে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে কোরে সোরে আরে এটার পরে ওয়া বসবে, এবং কোরে ব্যবহার হবে যদি বক্তার কাছে থাকে জিনিসটা, সোরে ব্যবহার হবে যদি শ্রোতার কাছে থাকে, আর বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে জিনিসটা দূরে থাকলে তখন আমরা আরে ব্যবহার করব। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। দ্বিতীয় রুলসটা হচ্ছে ব্যক্তি বস্তু প্রাণী নির্দেশ করার জন্য কোনো সোনো আনো ব্যবহার করা হয়। আমাদের প্রথম গ্রামারের রুলসটা ছিল, সেখানে ছিল বস্তু নির্দেশ করার জন্য, শুধু বস্তু। আর এখন দেখেন ব্যক্তি বস্তু প্রাণী তিনটেই নির্দেশ করতে পারে। ব্যক্তি বস্তু প্রাণী নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করব কোনো সোনো আনো। কোনো সোনো আনো অর্থ কী হবে? কোনো অর্থ এই, সোনো অর্থ ওই, আনো অর্থ ওই। কোনো সোনো আনো এই ওই ওই। ওই বলতে একটু দূরেরটা বোঝায়। ব্যবহার করার নিয়ম একই, প্রথম রুলসের মতোই। যদি বক্তার কাছে থাকে তখন আমরা ব্যবহার করব কোনো, যদি শ্রোতার কাছে থাকে সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, যাই হোক, যদি শ্রোতার কাছে থাকে তখন ব্যবহার করব সোনো, আর যদি বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকে দূরে থাকে তখন ব্যবহার করব আনো। কোনো সোনো আনো এই ওই ওই। ব্যবহার করার রুলস একই, আগের মতো, এক নাম্বারের মতোই। তারপর আমরা যদি একটু পিকচার থেকে দেখি, দেখেন কোনো মানি এই, সোনো মানি ওই, আর আনো মানি ওই। ওই বলতে দূরে বোঝায়। দেখেন এই ব্যাগটা নিয়ে কথা হচ্ছে তিনটা পিকচারে আগের মতো। তাহলে যিনি বলতেছে বক্তার কাছে আছে, এই জন্য আমরা প্রথম পিকচারে কোনো ব্যবহার করব। দ্বিতীয় পিকচারে ব্যাগটা শ্রোতার কাছে আছে, বস্তুটা শ্রোতার কাছে আছে, এই জন্য সোনো ব্যবহার করতেছি। আর তৃতীয় পিকচারে বস্তুটা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে আছে, এই জন্য আনো ব্যবহার করতেছি। আর এই ব্যাগ এটা তো একটা বস্তু, কিন্তু এটা ব্যক্তি বস্তু প্রাণী তিনটেই হইতে পারে। কোনো সোনো আনোর ক্ষেত্রে ব্যক্তি বস্তু প্রাণী তিনটেই হইতে পারে। তাহলে দেখেন আমরা দেখলাম প্রথম যে ব্যাকরণের রুলসটা ছিল সেটা বস্তুর ক্ষেত্রে বসবে, আর এইটা ব্যক্তি বস্তু প্রাণীর ক্ষেত্রে বসবে। তাহলে প্রথম রুলসটা থেকে এই রুলসটার পার্থক্য কী? দ্বিতীয় রুলসটা হচ্ছে পোলাইট ফর্ম, মানে এইটা একটু ভদ্ররূপ। প্রথমটার চেয়ে এইটা একটু ভদ্ররূপ। আরেকটা পার্থক্য আছে, যদি খেয়াল করেন এই যে অর্থ যেখানে লেখা কোনো সোনো আনো, কোনো সোনো আনো, এরপরে এখানে কিন্তু একটা ড্যাশ দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ কোনো সোনো আনো, এই কোনো সোনো আনোর পরে একটা নাউন হবে। কি হবে? নাউন হবে, নাউন দিতে হবে। নিচে স্ট্রাকচার খেয়াল করেন, লেখা আছে কোনো সোনো আনো, আপনি দিলেন যে কোনো একটা, কোনো সোনো আনো, কাছে থাকলে কোনো, শ্রোতার কাছে থাকলে সোনো, এবং বক্তা শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে থাকলে আনো, যে কোনো একটা দিলেন। এরপরে দেখেন একটা নাউন দিতে হবে, এরপর একটা নাউন বসবে, তারপর আসবে ওয়া, এরপর শেষে দেশ হতে পারে, দেশকা হতে পারে, ওটা বাক্যের প্রয়োজন অনুসারে। তাহলে আমাদের প্রথম যে রুলসটা ছিল সেইটা একটু খেয়াল করেন। প্রথম রুলসে আমি বলছিলাম আপনাদেরকে করে সরে আরে এরপরে ডিরেক্ট ওয়া বসবে, কিন্তু দ্বিতীয় যে রুলস এখানে কোনো সোনো আনো এরপরে সরাসরি ওয়া বসবে না। তাহলে কোনো সোনো আনো এরপরে একটা নাউন বসবে, তারপরে দেখেন ওয়া বসবে। এইটা হচ্ছে পার্থক্য, এটা মনে রাখতেই হবে। উদাহরণ দেখেন, কোনো হন ওয়া, কোনো মানে এই, হন মানে বই, আর ওয়া মানে হয়। এই বই হয় বা এই বইটা হয়, ওয়াতাশিনো আমার দেশ, দেশের কোনো অর্থ নেই। কোনো হন ওয়া ওয়াতাশিনো দেশ, এই বই হয় আমার।
দেখেন কোনো মানে এই, আর এই হন মানে বই, এই বইটাই এখানে একটা নাউন। দ্বিতীয় উদাহরণটা দেখেন, সোনো ওই ইনু ওয়া, এই ইনু মানে কুকুর, ওয়া মানে হয়, ওই কুকুর হয় বা ওই কুকুরটা হয়। ও কি দেশ, ও কি মানে বড়, দেশের কোনো অর্থ নেই, ওই কুকুরটা হয় বড়, এখানে এই কুকুরটা কিন্তু নাউন। শেষের উদাহরণটা দেখেন, আনো কাতাওয়া, আনো মানে ওই আর কাতা মানে ব্যক্তি, এই ব্যক্তিটাই কিন্তু এখানে নাউন। আনো কাতাওয়া, ওই ব্যক্তি হয় দোনাতা, দোনাতা মানে কে, দেশকা, দেশকা দিয়ে প্রশ্ন বোঝায়, এটার কোনো অর্থ নেই। আনো কাতাওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তি হয় কে। তাহলে আমরা দেখলাম, দেখেন কোনো শোনো আনো, এটার পরে একটা নাউন বসবে, তারপর ওয়া বসবে, আর করে সরে আরে, এইটার পরে সরাসরি ওয়া বসবে, করে সরে আরের পরে সরাসরি ওয়া দিব, আর কোনো শোনো আনোর পরে একটা নাউন দিব, তারপর ওয়া দিব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় মনে রাখবো, এই কোনো শোনো আনো এটা পোলাইট ফর্ম, মানে ভদ্ররূপ। করে সরে আরে শুধু বস্তুর সাথে বসে, আর কোনো শোনো আনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সাথে বসতে পারে। 3 নম্বর রুলসটা কোনো গ্রামারের রুলস না, এখানে মূলত দুইটা বাক্য অংশ লেখা আছে। প্রথমটা হচ্ছে সৌদেশ, অর্থ হবে হ্যাঁ তাই। দ্বিতীয়টা হচ্ছে সো যা আরিমাসেন, না তা নয়। ব্যবহার করা হয় মূলত প্রশ্নের উত্তর দিতে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বাক্য অংশ দুইটা ব্যবহার করতে পারেন। যদি হ্যাঁ বোধক উত্তর দিতে চান তাহলে বলতে পারেন সৌদেশ, অর্থ হবে হ্যাঁ তাই। যদি না বোধক উত্তর দিতে চান তাহলে ব্যবহার করতে পারেন সো যা আরিমাসেন, না তা নয়। যেমন নিচ থেকে যদি উদাহরণ দেখি আমরা, লেখা আছে আরে ওয়া ওইটা, আনাতানো তোমার, ওইটা তোমার, হন, হন মানে বই, দেশকা, দেশকা দিয়ে তো প্রশ্ন বোঝায়। আরে ওয়া ওইটা, আনাতানো হন্দেস, তোমার বই কি, ওইটা তোমার বই কি। আপনাকে কেউ প্রশ্ন করছে ওইটা তোমার বই কি, এখন আপনি এভাবে উত্তর দিতে পারেন হাই, হাই মানে হ্যাঁ, সো দেশ তাই, হ্যাঁ তাই, হ্যাঁ তাই। যদি আপনার বই না হয় তাহলে আপনি উত্তর দিতে পারেন ইয়ে, ইয়ে মানে না, সো যা আরিমাসেন তা নয়, না তা নয়। দেখেন এই প্রশ্নের উত্তর ডিরেক্ট দেওয়া যেত। ডিরেক্ট কিভাবে, আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে ওইটা কি তোমার বই, আমি বলতে পারি না আমার বই না, অথবা ডিরেক্ট বলতে পারি হ্যাঁ আমার বই। ওইভাবে তো বলা যায়, কিন্তু এইভাবেও বলা যায়, জাপানিজরা এইভাবে বলে ওইটা কি তোমার বই, হ্যাঁ তাই, বুঝাচ্ছে হ্যাঁ আপনার বই। আবার যখন আপনি বলতেছেন না তা নয়, তখন বুঝাচ্ছে আপনার বই না। তাহলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বাক্য অংশ দুইটা ব্যবহার করব। যখন হ্যাঁ বোধক উত্তর দিব তখন আমরা ব্যবহার করব সৌদেশ, হ্যাঁ তাই। আর যখন না বোধক উত্তর দিব তখন আমরা ব্যবহার করব সো যা আরিমাসেন, না তা নয়। আমরা চলে যাচ্ছি 8 নাম্বার রুলসে। 3 নাম্বারের পরে 8 নাম্বারে যাচ্ছি, কারণ এই 8 নাম্বার যে রুলসটা সেইটা এই 3 নাম্বার রুলসের সাথে মিল আছে, এই জন্য আমরা একসাথে পড়ে ফেলি। দেখেন 3 নাম্বার রুলসে লেখা ছিল সৌদেশ, অর্থ হবে হ্যাঁ তাই। আর 8 নাম্বার রুলসটা হচ্ছে সো দেশকা, সো দেশকা অর্থ হবে তাই নাকি, সো দেশকা তাই নাকি। কেন ব্যবহার করব এই সো দেশকা, নতুন কোনো তথ্য শুনে প্রতিক্রিয়া জানাতে ব্যবহার করা হয়। আপনি নতুন একটা বিষয় শুনলেন, শুনে জাস্ট একটা প্রতিক্রিয়া দেবেন, এই জন্য এটা ব্যবহার করে। এটার কিন্তু হ্যাঁ অথবা না বলার জন্য ব্যবহার হয় না, জাস্ট আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন। উদাহরণ দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। লেখা আছে একজন ব্যক্তি বলতেছে ওয়াতাশি ওয়া, আমি হই গাকসেই দেশ, ছাত্র। একজন ব্যক্তি এসে আপনার কাছে বলল আমি ছাত্র, এখন আপনি জানতেন না যে সে ছাত্র, তার মানে কি এটা নতুন একটা তথ্য। আপনি শুনে বললেন সো দেশকা, তাই নাকি, তাই নাকি। এখানে কিন্তু হ্যাঁ বা না আমরা কিছুই বলতেছি না, জাস্ট একটা প্রতিক্রিয়া দিলাম। ধরেন কেউ এসে আমাকে বলল স্যার আমি তো বিয়ে করে ফেলছি, আমি শুনে বললাম তাই নাকি, তার মানে জাস্ট শুনে একটা প্রতিক্রিয়া দিচ্ছি।
দ্বিতীয় উদাহরণটা দেখেন, লেখা আছে নিহন ওয়া জাপানে, আমি এখানে উপরের লেখাটা কপি করে দিছি, ওটা ভুল হবে, জাপানে ইমা, ইমা মানে এখন, জাপানে এখন হারু দেশ, হারু মানে বসন্ত। তাহলে জাপানে এখন বসন্ত। কেউ এসে আপনাকে বলল জাপানে এখন বসন্ত, আপনি বললেন সৌদেশকা, তাই নাকি, সৌদেশকা, তাই নাকি, তার মানে আপনি একটা প্রতিক্রিয়া জানাচ্ছেন। সৌদেশকা বাংলা অর্থ হবে তাই নাকি, এটা প্রতিক্রিয়া জানাতে ব্যবহার করা হয়। নতুন কোনো ইনফরমেশন শুনলে প্রতিক্রিয়া জানাতে বলতে হয় সৌদেশকা। আমরা সৌ পড়লাম, সৌ অর্থ হচ্ছে হ্যাঁ তাই, আমরা পড়লাম সৌ জারিমাসেন অর্থ হচ্ছে না তা নয়, এবং আমরা পড়লাম সৌদেশকা অর্থ হচ্ছে তাই নাকি। এই তিনটা অ্যাকচুয়ালি বাক্য অংশ, এই তিনটা গ্রামারের রুলস হিসাবে থাকলেও বাক্য হিসাবেই আমরা ব্যবহার করব। 4 নম্বর রুলসটা হচ্ছে ড্যাশ কা, এরপর আবার আছে ড্যাশ, এরপর আবার আছে কা, ড্যাশ কা ড্যাশ কা। বাংলায় অর্থ হবে নাকি। কোনো বিষয়ে যদি আপনি কনফিউজড থাকেন, কনফিউশনে থাকেন, তখন এটা ব্যবহার করবেন। হ্যাঁ, যে একটা বিষয় দেখে কখনো আপনার এটা মনে হচ্ছে, কখন আবার অন্যটা মনে হচ্ছে, তখন আমরা এই কা কা ব্যবহার করব। নিচ থেকে যদি উদাহরণ দেখি সহজে বুঝতে পারবো। দেখেন লেখা আছে করে ওয়া, এটা হয় হন, হন মানে বই, দেশকা। দেখেন ওই দেশ ওটার তো কোনো অর্থ নাই, আর এই যে আমাদের ব্যাকরণ কা, করে ওয়া হন দেশকা, এটা বই, এরপরে আছে যিশো, যিশো মানে ডিকশনারি, দেশ, দেশের কোনো অর্থ নেই, কা, কা তো গ্রামারের কা। তাহলে লেখা আছে করে ওয়া হন দেশকা যিশো দেশকা, এটা বই নাকি ডিকশনারি, করে ওয়া এটা হন দেশকা বই নাকি যিশো দেশকা ডিকশনারি, এটা বই নাকি ডিকশনারি। এই যে দেখেন বাংলা অর্থটা হবে নাকি। এখন একটা বই দেখে আপনি বুঝতেছেন না এটাকে বই নাকি ডিকশনারি, তখন জিজ্ঞেস করছেন। নিচের উদাহরণটা দেখেন, লেখা আছে করে ওয়া এটা আ দেশকা, আ মানে তো এটা জাপানিজ হিরাগানার প্রথম বর্ণ, দেশকা। এরপর আবার লেখা আছে দেখেন ও, দেশকা, এরপর আবার লেখা আছে কি, লেখা আছে ও দেশকা। তাহলে অর্থ হবে করে ওয়া এটা দেশকা, নাকি ও দেশকা, ও এটা নাকি ও। খেয়াল করেন এবং ও দেখতে কিন্তু কাছাকাছি, এই জন্য আপনার কনফিউশন হচ্ছে, আপনি বিভ্রান্ত হচ্ছেন যে এটা হবে নাকি ও হবে। তখন আপনি জিজ্ঞেস করছেন করে ওয়া দেশকা ও দেশকা, এটা নাকি ও। যদি দুইটা কা থাকে, কা কা, তাহলে বুঝতে হবে যে এখানে কনফিউশন বুঝাচ্ছে, এবং কা কা এটার অর্থ হবে নাকি। 5 নম্বর রুলসটা আমরা আগেই পড়েছি। দেখেন রুলসটা হচ্ছে একটা নাউন হবে, এরপর নো হবে, এরপরে আবার বসবে আরও একটা নাউন, মানে নাউন অন প্লাস নো প্লাস নাউন টু, এটা দিয়ে র বা এর বোঝায়। আমরা এটা প্রথম অধ্যায়ে শিখেছি, এখানেও তাই। কিন্তু দেখেন এখানে 5 এবং 6 দুইটা রুলস লেখা আছে, তাহলে সাধারণভাবে র বা এর বোঝায়, ওইটা হচ্ছে 5 নম্বর রুলস। আর 6 নম্বর রুলস হচ্ছে যে নাউনকে উজ্জ্ব রাখে। এই নো এটা মাঝে মাঝে নাউনকে উজ্জ্ব রাখে, অর্থের কিন্তু পরিবর্তন হয় না। সাধারণভাবে অর্থ হবে র বা এর, যখন নাউনকে উজ্জ্ব রাখবে তখনও এটার অর্থ হবে র বা এর। দুইভাবেই অর্থ হবে র বা এর। নাউনকে উজ্জ্ব কিভাবে রাখে সেইটা একটু দেখেন। এখানে লেখা আছে কোনো কাবানোয়া, এই ব্যক্তি, আনাতানো আপনার, আর দেশকা দিয়ে তো প্রশ্ন বোঝাচ্ছে, কোনো কাবানোয়া আনাতানো, এই ব্যক্তি আপনার, প্রশ্ন করছে, আপনি উত্তর দিলেন। দেখেন হাই, হাই মানে হ্যাঁ, ওয়াতাশি নো আমার, ওয়াতাশি মানে আমি, আর এই নো দিয়ে দেখেন র বোঝাচ্ছে। কিন্তু এখানে নাউনকে উজ্জ্ব কিভাবে করলো, অ্যাকচুয়ালি এই পুরো বাক্যটা মানে উত্তরটা এইভাবে ছিল, হাই হ্যাঁ, ওয়াতাশি নো আমার কাবান দেশ। বাক্যটা এরকম ছিল, হ্যাঁ ওয়াতাশি নো কাবান দেশ, হ্যাঁ আমার ব্যাগ। এই যে এখানে কাবান মানে ব্যাগ, এই কথাটা কি করছি আমরা বাদ দিয়ে দিছি, মানে এই ব্যাগ এটা কিন্তু নাউন, তো নাউনকে বাদ দিয়ে দিছি, তার মানে নাউনটা কি হয়ে গেল, উজ্জ্ব হয়ে গেল।
তো নো এটা নাউনকে উজ্জ করে, মানে সহজে বললে শর্ট করে বলার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা শুরুতে যে শিখেছিলাম যে নো এটা দিয়ে র অথবা এর বোঝায়, এইটুকু মনে থাকলেই হবে। 7 নম্বর রুলসটা হচ্ছে ও, এটার কোনো অর্থ নাই, এটা শব্দের সাথে যুক্ত হয়ে ভদ্রতা প্রকাশ করে। আপনারা জানেন যে জাপানিজরা প্রচণ্ড রকমের ভদ্র, তো তারা তাদের কথাবার্তায় আচরণেও ভদ্রতা প্রকাশ করে। ও এটার কোনো অর্থ নাই, কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে ভদ্রতা প্রকাশ করে। যেমন দেখেন এখানে লেখা আছে নামায়ে, নামায়ে মানে নাম, কিন্তু ওরা এই শব্দটাকে ও যুক্ত করে বলে ও নামায়ে। ও নামায়ে অর্থ হবে নাম, কিন্তু ওটা যুক্ত করার ফলে শব্দটা অনেক বেশি পোলাইট হয়ে গেল, ভদ্রতা প্রকাশ করতেছে। আবার দেখেন চা, চা অর্থ চা, কিন্তু ওরা এটাকে বেশি ভদ্রভাবে বলার জন্য ওরা এভাবে বলে ও চা। তাহলে ও এটার কোনো অর্থ নাই, এটা ভদ্রতা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। যদি নিচ থেকে আমরা উদাহরণ দেখি, দেখেন ও নামায়ে ওয়া নাম, নান, নান মানে কি, আর দেশকা দিয়ে তো প্রশ্ন বোঝায়। ও নামায়ে ওয়া নান দেশকা, নাম কি। এখানে যদি আপনি বলতেন নামায়ে ওয়া নান দেশকা, নাম কি, সেটাও হইতো, কিন্তু ওই ওটা যুক্ত করে তারা একটু বেশি পোলাইট ফর্ম প্রকাশ করতেছে বা বেশি ভদ্রতা প্রকাশ করতেছে। আবার দেখেন দ্বিতীয় বাক্যটা এভাবে বলা যেত চা ও মানে হচ্ছে চা নমিমাস, পান করি, চা পান করি, কিন্তু ওরা বেশি ভদ্রভাবে বলার জন্য বলতেছে ও চা ও চা নমিমাস, পান করি। তাহলে আমরা শিখলাম ও এর কোনো অর্থ নাই, শব্দের সাথে যুক্ত হয়ে ভদ্রতা প্রকাশ করে। এই ছিল আমাদের 8টা রুলস। আমরা 8 নম্বর রুলসটা একবারে শুরুতেই শিখেছিলাম। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি যদি সবগুলো রুলস একবারে সহজে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। আমরা শুরুতে শিখেছি করে সরে আরে, এটা বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হবে। তারপর শিখেছি আমরা কোনো শোনো আনো, এটা ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হবে। কোনো শোনো আনো এটা বেশি পোলাইট ফর্ম, করে সরে আরের চেয়ে কোনো শোনো আনো বেশি ভদ্ররূপ। তবে মনে রাখতে হবে কোনো শোনো আনো এটার পর সবসময় একটা নাউন বসবে, সবসময় নাউন বসবে, তারপর ওয়া বসবে। আর করে সরে আরে ওইটার পর সরাসরি ওয়া বসবে। আমরা 3 নম্বরে শিখেছি কিছু বাক্য অংশ। সো দেশ, হ্যাঁ বোধক উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সো যা আরিমাসেন, না বোধক উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর সাধারণভাবে প্রতিক্রিয়া জানানোর জন্য ব্যবহার করা হয় সো দেশ কা। এরপরে আমরা শিখেছি ড্যাশ কা, আবার ড্যাশ কা, মানে একটা বাক্য অংশ থাকবে, তারপর কা থাকবে, আবার একটা বাক্য অংশ থাকবে, তারপর কা থাকবে। এটা কোনো কিছুতে কনফিউশন হলে ব্যবহার করব। বাংলায় এটার অর্থ হবে নাকি। 5 এবং 6 এটা নো, আগেও শিখেছি, নো দিয়ে র বা এর বোঝায়, এতটুকু মনে থাকলেই হবে। 7 নম্বরে হচ্ছে ও শব্দের সাথে যুক্ত হয়ে ভদ্রতা প্রকাশ করে, এটার কোনো অর্থ নেই। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর এই পিডিএফটা প্রয়োজন হলেও সেটাও কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।